আমরা আবার ফিরে এসেছি ক্লাস 11-এর আমাদের কেমিস্ট্রি ক্লাস। আমরা এর আগে একটা চ্যাপ্টার পড়লাম, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। তোমরা নিশ্চয়ই পরমাণুর গঠনের সাথে অনেকটাই পরিচিত। আমি বলবো যে তোমরা ক্লাস 8 থেকে পরমাণুর গঠন পড়ছো, 8-এ পড়েছো, 9-এ পড়েছো, 10-এও কিছুটা পড়েছো, কিন্তু ক্লাস 11 নিশ্চয়ই উঁচু ক্লাস। এখানে কিন্তু আমরা পরমাণুর গঠন একদম অন্য জায়গা থেকে, অন্য আসপেক্ট থেকে পড়ব। তো তার মধ্যে যেগুলো তোমাদের পড়া আছে মোটামুটি, আমি সেগুলো একটু মেনশন করে করে যাচ্ছি যাতে তোমাদের মনে পড়ে। তারপরে আমাদের 11-এর যে বেসিক যে ব্যাপারগুলো শিখতে হবে সেটাই আমরা পৌঁছাবো। প্রাথমিক কণাগুলোর আবিষ্কার, ডিসকভারি অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস, এগুলো আমরা শিখেছিলাম। আমরা জেনেছি যে ক্যাথোড রশ্মির উৎপাদনের ফলে ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল। তোমাদের হয়তো মনে আছে যে উইলিয়াম ক্রুক্স কী করেছিলেন, একটা তড়িৎক্ষরণ নলে তিনি খুব কম চাপে উচ্চ বিভবযুক্ত তড়িৎ প্রবাহ চালনা করেন এবং তার মধ্যে কী করেন, তিনি যে সামান্য যে রেখেছিলেন গ্যাস, তারপরে দেখা গেছিল যে সেখানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রশ্মি নির্গত হয়েছিল, যাকে ক্যাথোড রশ্মি বলা হয়েছিল। এবং পরবর্তীকালে এখান থেকে যে টমসনের বিভিন্ন পরীক্ষা থেকে ইলেকট্রনের আবিষ্কার হয় এবং ইলেকট্রন নামটাও দেওয়া হয়। একই রকমভাবে অ্যানোড রশ্মি বা প্রোটনের আবিষ্কারের সাথে জড়িয়ে আছে বিজ্ঞানী গোল্ডস্টাইনের নাম। উনিও তড়িৎক্ষরণ নলে ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করে দেখেন যে ক্যাথোড রশ্মি বিপরীতমুখী আরেক প্রকার রশ্মি অ্যানোডের দিক থেকে নির্গত হয়ে ক্যাথোডের দিকে আসে এবং ক্যাথোডের ছিদ্রের মধ্যে দিয়ে সরলরেখা দিয়ে বেরিয়ে আসে। প্রথমে এটাকে ক্যানাল রশ্মি বলা হয়েছিল, পরে এটাকে পজিটিভ রশ্মি বলা হয় এবং এর থেকে প্রোটনের আবিষ্কার সম্ভব হয়েছিল। এগুলো তোমরা পড়েছো। আচ্ছা, তারপরে কিভাবে নিউট্রনের আবিষ্কার হয়েছিল এটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পারমাণবিক গুরুত্বের স্কেল অনুযায়ী প্রোটনের ভর হচ্ছে 1 একক, ইলেকট্রন ভরহীন। তো মৌলের পরমাণু কেবল ইলেকট্রন ও প্রোটন দ্বারাই যদি গঠিত হতো তাহলে পরমাণুর ভরটা মোট প্রোটনের ভরের সমান হতো। কিন্তু দেখা গেছিল যে সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো মৌলের পরমাণুতে উপস্থিত মোট প্রোটনের ভর অপেক্ষা পরমাণুর প্রকৃত ভর অনেকটাই বেশি হয়। সেজন্য বিজ্ঞানীরা তখন কল্পনা করলেন যে তার মানে পরমাণুতে নিশ্চয়ই অন্য কোনো ভরযুক্ত নিস্তরিত কণা উপস্থিত রয়েছে এবং এরপরে রাদারফোর্ড কী করেন, এই কণাকে আবিষ্কার করেন এবং তার নাম দেন নিউট্রন। বিজ্ঞানী স্যাডউইক এই পরীক্ষার সাথে জড়িত ছিলেন এবং তিনিও ওই নিউট্রনের আবিষ্কারে ছিলেন। তারপরে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা ক্লাস 9-এ খুব ভালোভাবে পড়েছো রাদারফোর্ডের পরমাণু গঠন তত্ত্ব, রাদারফোর্ড থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার। সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সোনার পাতের মধ্যে দিয়ে এটা তোমাদের খুব ভালোভাবে পড়ানো হয়েছিল ক্লাস 9-এ। আমি আবার একটুখানি শুধু মনে করিয়ে দিচ্ছি এখানে এই যে বস্তুগুলো, যেহেতু তোমরা আপ টু 10 অবধি এই সিলেবাসটা পড়ে আসো, এই পার্টটা থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। আমরা শুধু এগুলো একবার মনে করে নিচ্ছি যাতে আমাদের পরবর্তী পার্টগুলো পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। পরবর্তী পার্টগুলো থেকেই প্রশ্ন আসার প্রবণতাটা বেশি, এটা তোমরা একটু প্রশ্ন ঘাটাঘাটি করলেই বুঝতে পারবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, তিনি তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণে সোনার পাতের যে পাতলা পাত নিয়ে পরীক্ষা করেছিলেন, তার থেকে তিনি যে সিদ্ধান্তে পৌঁছন সেখান থেকে তিনি তার পরমাণু মডেলটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রতিটি পরমাণুর কেন্দ্রকে একটা ধনাত্মক আধানযুক্ত খুব ক্ষুদ্র একটি অংশ থাকে, যাকে আমরা বলি কেন্দ্রক বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকার সমস্ত পরমাণুর তুলনায় ভীষণই ছোট। তো এই পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসেই থাকে। পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা, আর পরমাণুর সমস্ত ধনাত্মক আধানও নিউক্লিয়াসেই অবস্থান করে। এই নিউক্লিয়াস ছাড়াও পরমাণুর কেন্দ্রের যে বহির্ভূত অংশ, সেখানে পরমাণুর যে ইলেকট্রনগুলো থাকে, কারণ নিউক্লিয়াসে যে প্রোটনগুলো থাকে, ধনাত্মক আধানটা থাকে, তাকে ব্যালেন্স করার জন্য যে ইলেকট্রনগুলো উপস্থিত থাকে সেগুলো এই নিউক্লিয়াসের বহির্ভূত অংশে কী হয়, চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে বিভিন্ন কক্ষপথে আবর্তন করতে থাকে। এই অবধি আমরা পড়েছিলাম। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এটা যে কেন পুরোপুরি সাফল্য পায়নি সেটারও কিছু কারণ ছিল, যে এটাও তোমরা মোটামুটি জানো যে এখানে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এখানে বলা হয় যে চার্জযুক্ত গতিশীল কণা থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি শক্তি নির্গত হতে থাকে। সুতরাং পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণা যদি ঘোরে, তাহলে নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে তার শক্তি বিকিরণ করার কথা।
এইভাবে কি হবে, তার শক্তি ক্রমশ কমে যাবে এবং আস্তে আস্তে কি হবে, শক্তি হারানোর জন্য ইলেকট্রনের গতিবেগ কমে যাবে, কক্ষপথের ব্যাসার্ধও কমে যাবে এবং তার ফলে ইলেকট্রনটা আস্তে আস্তে কুণ্ডলী কক্ষপথে যে আবর্তন করতে করতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে এবং একসময় নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে। তো সেই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলে যেরকমভাবে বলা হয়েছিল সেইটা কিন্তু পরমাণুর গঠনের সাহিত্যটাকে কখনোই ব্যাখ্যা করতে পারে না। তো এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আরও একটা পয়েন্ট ছিল যে ঘূর্ণায়মান যে ইলেকট্রন আছে সে যদি এইভাবে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকে তাহলে সেই পরমাণু থেকে আমরা যে বর্ণালী বা স্পেকট্রামটা পাবো সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়া উচিত। অর্থাৎ কি, তরঙ্গদৈর্ঘ্যের একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে যত রকম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সব রকম তরঙ্গরেখা আমরা পাবো। কিন্তু পরমাণু থেকে যে আমরা পাই যে স্পেকট্রামটা হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণনে, আমরা পরে এটাই পড়বো, সেটা হচ্ছে কিন্তু লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এই ঘটনা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে বলা হয়েছিল সে তার সাথে কিন্তু এটা যায় না। আচ্ছা, তারপর তোমরা এগুলোও পড়েছো, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো নিশ্চয়ই মনে আছে, আমি তাও একটু বলে দিচ্ছি। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটনের সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। কোনো মৌলের পরমাণুর মধ্যে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভার সংখ্যা বলে থাকি। আইসোটোপ, একই পরমাণুর একই মৌলের দুটো পরমাণু যাদের পরমাণুর ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা আইসোটোপ বলে থাকি। আর দুটো বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোবার বলে থাকি। আর দুটো পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান তাদের আমরা আইসোটোন বলে থাকি। এইগুলো আমাদের জানা, এগুলো আমরা আগে পড়ে এসেছি। আচ্ছা, এই টার্মগুলো হয়তো নতুন, নিউক্লিয়ার আইসোমার এটা পড়োনি, তেজস্ক্রিয়তা ধর্ম কিছুটা পড়েছো ক্লাস 10-এ। একই পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোর ক্ষেত্রে তেজস্ক্রিয় ধর্ম পৃথক হলে তাদেরকে আমরা নিউক্লিয়ার আইসোমার বলে থাকি। আচ্ছা, আইসোডায়াফার হচ্ছে যে পরমাণুগুলোতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে আইসোডায়াফার বলে। এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 92, নিউট্রন সংখ্যা 146, এখানে প্রোটন সংখ্যা 90, নিউট্রন সংখ্যা হচ্ছে 144। তো এখানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য দেখা যায় উভয় ক্ষেত্রেই 54। তো এই জন্য এই পরমাণু দুটোকে আমরা আইসোডায়াফার বলতে পারি। আর আইসোস্টার আমরা কাদের বলি, সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলোকে পরস্পরের আইসোস্টার বলে। দেখো দুটো উদাহরণ নেওয়া হয়েছে, CO2, N2O, দুটোই 3টে করে পরমাণু দিয়ে তৈরি এবং আমরা যদি ইলেকট্রন সংখ্যাটা বিচার করি দুটোতেই সমান সংখ্যক ইলেকট্রন উপস্থিত রয়েছে। এরপরে আমরা যে অংশটায় যাব সেইটা একেবারে নতুন, এই অংশটা তোমরা আগে পড়োনি, এখান থেকেই আমাদের নতুন যে পার্টটা সেটা পড়াটা শুরু হবে। তড়িৎচুম্বকীয় বিকিরণ এবং পারমাণবিক বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে অ্যাটমিক স্পেকট্রা নিয়ে আমরা কিছুটা পড়াশোনা করব। তার আগে আমাদের প্ল্যাঙ্কের থিওরিটা একটুখানি জেনে নিতে হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের অনেক ধর্ম আছে যেটা আমার এখানে আলোচনা করার দরকার নেই, আমার যে পার্টটা দরকার কেমিস্ট্রিতে সে আমি শুধু সেই পার্টটাতেই যাচ্ছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা ধর্ম, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গতত্ত্বের সাহায্যে অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তো এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেন, বিকিরণের কণাধর্মিতার সাহায্য নেন ও কোয়ান্টাম তত্ত্ব দেন, কোয়ান্টাম থিওরি, বিখ্যাত প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরি। তো এবার আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা একটু জেনে নেবো, তাহলে আমাদের পরবর্তী অংশটা পড়তে বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে কি বলা হলো, কোনো বস্তু দ্বারাই শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি হয় না, সম্ভব নয়। শক্তির বিকিরণ বা শোষণ তাহলে কিভাবে হয়, সবসময় একটা নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। আচ্ছা, এই নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি যে ফিক্সড অ্যামাউন্টটা সেটাকে আমরা বলে থাকি কোয়ান্টাম। তো আলোকরশ্মির ক্ষেত্রে এটাকেই ফোটন বলা হয়। প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণও এটা ধ্রুবক নয়, এটা বলা যেতে পারবে না। এটা তাহলে কিসের ওপর নির্ভর করে, এটা বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণ যেটা শোষণ করছে অথবা যেটা বিকিরণ করছে সেই বিকিরণের কম্পাঙ্কের ওপর এটা নির্ভর করে। কম্পাঙ্ককে যদি নিউ দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা কোয়ান্টাম বা ফোটনের শক্তি হচ্ছে এই কম্পাঙ্কের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক। তো এই সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য প্ল্যাঙ্কের যে বিখ্যাত ধ্রুবক আনা হয় H, প্ল্যাঙ্কের ধ্রুবক বলে এটি পরিচিত। তাহলে n সংখ্যক ফোটনের শক্তিকে প্রকাশ করার জন্য E=h নিউ এই সমীকরণটা আনা যেতে পারে। এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মূল সমীকরণ, যেখানে E হচ্ছে প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তি, আলোক রশ্মির ক্ষেত্রে এটাকে ফোটন বলা হয়। নিউ হচ্ছে যে তরঙ্গের আকারে শক্তি শোষণ বা বিকিরণ ঘটছে সেই তরঙ্গের কম্পাঙ্ক,
আচ্ছা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এন হচ্ছে ওই বস্তু দ্বারা শোষিত বা বিকিরিত মোট কোয়ান্টাম বা ফোটনের সংখ্যা। মোট যে সংখ্যাটা সেটা হচ্ছে এখানে এন, তাহলে মোট শক্তিটা হচ্ছে E=NH নিউ। তো এবারে আমরা একটু বর্ণালী নিয়ে একটুখানি জেনে নেবো, কারণ আমাদের হাইড্রোজেনের লাইন স্পেকট্রামটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তো বর্ণালী মূলত দু রকমের হয়, এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম নিয়ে আমাদের খুব একটা কিছু দরকার নেই, আমরা নিঃসরণ বর্ণালীটার কথাই বলছি। এমিশন স্পেকট্রাম যখন কোনো সপ্রভ আলোর উৎস থেকে নিশ্চিত আলোক রশ্মিকে বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা বিশ্লিষ্ট করলে যে বর্ণালী পাই তাকে নিঃসরণ বর্ণালী বলা হয়। এটা দুরকম হয়, নিরবিচ্ছিন্ন এবং রেখা বর্ণালী। নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, রেখা মানে যেখানে গ্যাপ আছে। আচ্ছা, নিরবিচ্ছিন্ন বর্ণালীতে কি হয়, যখন একটা কোনো সূর্য, সাদা আলোক রশ্মি ইত্যাদি বর্ণালী বীক্ষণ যন্ত্রে প্রিজম দ্বারা বিচ্ছিন্ন হয়ে বর্ণালী সৃষ্টি করে নিরবিচ্ছিন্ন বর্ণালী। এখানে সমস্ত বর্ণই অবিচ্ছিন্নভাবে বিন্যস্ত থাকে, কোনো ছেদ থাকে না। কিন্তু রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম যেটা, সেটার ক্ষেত্রে কি হয়, কতগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরেখা সমন্বয়ে গঠিত এবং আলোকরেখাগুলো পরস্পর থেকে অন্ধকার স্থান দ্বারা পৃথক করা থাকে, গ্যাপ থাকে। তো সেটা হচ্ছে লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী। হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু আমরা এই রেখা বর্ণালীটাই দেখতে পাই। আচ্ছা, তো এইবারে দেখো কি হলো। তো বিখ্যাত বিজ্ঞানী বামার কি করলেন, হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী দৃষ্টিগোচর অঞ্চলে তিনি কি করলেন, কতগুলো লাল, নীলাভ, সবুজ, নীল ও বেগুনি 4টি বর্ণের তিনি রেখার সন্ধান পান। সেগুলোকে তিনি এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা এবং এইচ ডেল্টা এই নামে তিনি অভিহিত করেছিলেন। এবং তারপরে তিনি প্রত্যেকটা রেখার যে তরঙ্গ সংখ্যা সেটাকে তিনি দেখলেন যে সেটাকে একটা সমীকরণের আকারে প্রকাশ করা যায়। তো সেই সমীকরণটার টাইপটা হচ্ছে এরকম, যেটা বামার তিনি এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর হচ্ছে একটা রিডবার্গ ধ্রুবক, আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, যেরকম এখানে দেখানো আছে, বর্ণালীতে অবস্থানটাও দেখানো আছে। তো হাইড্রোজেন পরমাণুতে রেখা বর্ণালীতে যে যে সারিগুলো পাওয়া যায়, সিরিজগুলো পাওয়া যায়, সেগুলো আমি এখানে দেখিয়েছি। যেমন লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফোন্ড সিরিজ এবং হামফ্রি সিরিজ, এবং তার যে সংক্রান্ত সমীকরণগুলো সেগুলোও কিন্তু এখানে পরপর দেখানো আছে। অর্থাৎ এই সিরিজে কোন সমীকরণটা প্রযোজ্য সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই তো। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তরঙ্গ সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটা একটা ধ্রুবক রাশি, যেটার মানটা পাওয়া গেছে 1.09678 × 10⁻7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ইনভার্স। তো এন হচ্ছে যেখানে 3, 4, 5, 6 ইত্যাদি পূর্ণ সংখ্যা। আর নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটা ল্যামডার ব্যস্তানুপাতিক। ল্যামডা যেখানে হচ্ছে বিকিরিত যে বিকিরণ তার যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সেটা। তো এখানে এই সিরিজগুলো আমরা পেয়েছি, এগুলোর সাহায্য নিয়ে বামার কি করলেন, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা এবং শক্তির পরিমাণ নির্ণয় করা, সেগুলো সবই করতে পারা সম্ভব হলো। এরপরে বিজ্ঞানী নিলস বোর কি করলেন, পরে যে তার যে পরমাণুর গঠনচিত্র সেটা নিয়ে তিনি এলেন। তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদের সাহায্য নেন এবং পরমাণুর সুস্থিরতা ও রেখা বর্ণালী যে পাওয়া গেল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, সেটার একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেন। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে যেটা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, অর্থাৎ এই যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা যে কন্টিনিউয়াস বর্ণালী কেন পাওয়া যাচ্ছে না, বা ইলেকট্রনের যে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা, সেই সমস্ত ত্রুটিগুলো কিন্তু বোরের যে পরমাণু মডেল সেখানে কিন্তু সেইগুলো দূর করার চেষ্টা করা হলো। তো এসো এবার আমরা জেনে নিই যে বোর তত্ত্বে কি কি স্বীকার্য ছিল, কি কি পয়েন্ট সেখানে বলা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোর ব্যাসার্ধের মান যদি আর হয়, এবং সেটা এমন হবে যাতে করে এইখানে ঘোরার সময় ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এমভিআর দিয়ে প্রকাশ করি, সেটা h/2π, এটা একটা ধ্রুবক রাশি, তার কোনো গুণিতকের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে আমরা বলি যে mvr = nh/2π হবে যে যে কক্ষপথে, যে যে ব্যাসার্ধের কক্ষপথে, সেই কক্ষপথগুলোতেই একমাত্র ইলেকট্রন সেখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারবে। যে কোনো কক্ষপথে ইলেকট্রন কিন্তু ঘুরতে পারবে না। দ্বিতীয় স্বীকার্য কি, যে এই সমস্ত নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতেই আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না, শোষণও করে না। অর্থাৎ এই কক্ষপথগুলোতে ইলেকট্রনের স্থির থাকে না, কিন্তু এদের শক্তিটা স্থির থাকে, সেই জন্য এগুলোকে স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিটস বলা হয়।
এবার এই যে কক্ষপথগুলো আছে, যখন একটা ইলেকট্রন কোনো উচ্চতর শক্তি সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে নেমে আসে, তখন ইলেকট্রনটা যেহেতু উচ্চতর শক্তি স্তরে শক্তিমাত্রাটা বেশি সেই কক্ষপথের এবং নিম্নতর শক্তিপথের শক্তিমাত্রাটা কম, সেজন্য সে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে এবং নিম্নতর শক্তি স্তরের শক্তির সমান হয়ে যায়। তো যে নির্দিষ্ট, আবার যদি উল্টোটাও, যখন সে নিচের দিকে কোনো নিম্নতর শক্তিস্তর থেকে যখন উচ্চতর শক্তিস্তরে যাবে, তখন সে কি করে, সে কিছু পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর শক্তিপথের কক্ষপথের শক্তির সমান করে নেয় নিজের শক্তি, এবং তখন সেই কক্ষপথগুলোতে স্থানান্তর সম্ভব হয়। এবারে এসে আমরা এই যে বোর থিওরিটা পড়লাম, সেইটা দিয়ে আমরা কি দেখব, কি আমরা গণনা করার চেষ্টা করব যে হাইড্রোজেন পরমাণুতে যে একটাই ইলেকট্রন ঘুরে তার গতিপথের ব্যাসার্ধ, গতিবেগ, শক্তিমাত্রা, রাশিমালা নির্ণয়। আচ্ছা, এনতম কক্ষপথের এবার দেখো এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। তার জন্য আমরা কিসের সাহায্য নিয়েছি, এখানে দেখো কুলম্বের সূত্র অনুযায়ী কোনো যদি নিউক্লিয়াস ইলেকট্রনের উপর যে আকর্ষণ বল প্রয়োগ করে, যেটা অভিকেন্দ্রিক বল হিসেবে পরিচিত, সেটার মান হচ্ছে z²/r²। আচ্ছা, z ইন্টু এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান। আচ্ছা, আর আর হচ্ছে ওই কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধ। আবার ইলেকট্রন এইভাবে যদি ভি বেগ নিয়ে আবর্তনশীল থাকে, তাহলে ইলেকট্রনের ওপর যে তার অপকেন্দ্রিক বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে mv²/r। এই দুটো বল যদি পরস্পর সমান না হয়, তাহলে সুস্থিত কক্ষপথে ইলেকট্রনটি আবর্তনশীল থাকতে পারে না। তাহলে এই দুটো বলকে নিশ্চয়ই সমান হতে হবে। এটা লেখার পরে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে v² = z²/mr। আবার আমরা বোর থিওরি থেকে এক্ষুনি পড়লাম যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতে পারবে আর ব্যাসার্ধের কক্ষপথে, তার কৌণিক ভরবেগ বা mvr h/2π এর সরল গুণিতক হবে, অর্থাৎ nh/2π হবে। তাহলে এখান থেকে v এর মানটা পাচ্ছি এই, এবং v² করে নিলে আমরা পাচ্ছি এইটা। দেখো দুটো জায়গা থেকে আমরা v² পেয়েছি, সেই দুটোটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা এই যে রাশিমালাটা পাচ্ছি, সেখান থেকে r এর মান আমরা পাচ্ছি n²h²/4π² z * e²। এটা হচ্ছে nতম কক্ষপথের ব্যাসার্ধ যদি কক্ষপথের সংখ্যা n হয়। h হচ্ছে প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, পাই তো জানো তোমরা, n হচ্ছে ইলেকট্রনের ভর, z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এবং e হচ্ছে ইলেকট্রনের আধান। আচ্ছা, তারপরে দেখো পরমাণুর nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, nতম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে তার গতিবেগটা কি হবে। আচ্ছা, দেখো এখানে কি পাচ্ছি আমরা, এখানে দেখো এই v = আমরা পেয়েছি যে nh/2πmr, এটা আমরা এইখান থেকে পেয়েছি, কৌণিক ভরবেগের রাশিমালাটা থেকে পেয়েছি। আর এর মান আমরা এক্ষুনি এইটা পেলাম। তাহলে এখানে এইটা যদি আর এর মানটা যদি আমরা এই রাশিমালাটায় বসিয়ে দিই, তাহলে আমরা দেখো এইটা পাচ্ছি 2πz²/nh। এটা আমাদের এই রাশিমালাগুলো জানলে পরে আমরা বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, তারপরে কি, nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি আমরা কি করে ক্যালকুলেট করব। মোট শক্তিটা কি হবে, গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হবে। গতিশক্তি তো বোঝা যাচ্ছে ½ গতিশক্তির এই রাশিমালার সাথে আমরা পরিচিত। আচ্ছা, স্থিতিশক্তিটা হচ্ছে -z²r। এটারও একটা কারণ আছে যে এটা যদি অসীম দূরত্ব থেকে অসীম দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তির মান 0 ধরা হয়, কিন্তু কোনো ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের সাপেক্ষে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসা হয়, তাহলে যে মোট কার্য করার প্রয়োজন হয় সেটা হলো নিউক্লিয়াসের সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি। এবার আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল হচ্ছে z²/r²। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে এই মানটা পাই। তো দেখো এখানেও একটু সামান্য ক্যালকুলেশন করা হয়েছে, এখানে v² এর জায়গায় z²mr বসানো হয়েছে, আর এইগুলো এটা সিম্পলিফিকেশন করে আমরা পেয়েছি যে শেষকালে আমরা পেয়েছি যে 2π² z² এখানে হচ্ছে এটা হচ্ছে nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। এখানে দেখো এখানে একটা ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ সাইন এসছে, তো এটার কারণটা কি এটা আমি বললাম। আমি আবার একবার বলি যে পরমাণুকে কি করা হচ্ছে, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থিত কোনো ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তির পরিমাণটা 0 ধরা হয়। এবারে কি হচ্ছে যে অসীম দূরত্বে অবস্থিত ইলেকট্রনকে যখন আমরা নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে nতম কক্ষপথে আনছি, তখন কি হচ্ছে, ইলেকট্রনটা এই পরিমাণ শক্তি বিকিরণ করছে, ফলে তার অন্তর্নিহিত শক্তির পরিমাণটা কমে যাচ্ছে। সেই কমে যে যাচ্ছে সেটাই কিন্তু এই নেগেটিভ সাইনটা দ্বারা বোঝানো হচ্ছে। সে তার শক্তির পরিমাণ কমে গেলে তাহলেই কিন্তু সে বেশি সুস্থিতি লাভ করবে। আমরা জানি যে কোনো
সিস্টেমের মধ্যে শক্তির পরিমাণ বেশি থাকলে সেটা কিন্তু সুস্থিত অবস্থায় থাকে না। তাহলে এইভাবে সে এন এর মান যত হ্রাস পাবে তত এই এন এর এই যে পরম মানটা বৃদ্ধি পাবে, ফলে ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তির পরিমাণটা আরও হ্রাস পাবে। ইলেকট্রনটা তখন তার মানে বুঝতে হবে যে আরও কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে আরও বেশি স্থিতিশীলতা অর্জন করবে। আচ্ছা, এবারে দেখো আমরা কি করছি, রিডবার্গের সমীকরণটা কি করে এলো সেটা একটুখানি দেখে নিচ্ছি। তো এখানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু N2 যে কক্ষপথ আছে N2 তম কক্ষপথ থেকে যদি N1 কক্ষপথে আসে, তখন তার বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্ক আমরা ধরে নিয়েছি নিউ। তাহলে প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী এই যে এনার্জি ডিফারেন্স, কারণ N2 কক্ষপথে যদি শক্তির পরিমাণ যায় N1 এর তা নয়, তাহলে এদের যে শক্তির ডিফারেন্স যেটা হবে সেই পরিমাণে শক্তি যখন বিকিরিত হবে তার যে কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে এটা প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী লেখা হয়েছে। তাহলে এই যে শক্তির পরিমাণটা এটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, সেই মানটাই এখানে বসানো হয়েছে। এটা আর কিছুই নয়, এখানটা একটু মাথা ঠান্ডা করে অঙ্কের যে ব্যাপারটা আছে সেটাকে একটুখানি ঠিক করে নিলেই হবে। এটা N1, এটা N2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো এটাকেই জাস্ট সিম্পলিফাই করা হয়েছে। তো নিউ মানে এখানে এইচটাকে এখানে নিয়ে আসা হয়েছে, নিউ মানে আবার হচ্ছে c/λ, হ্যাঁ, তো সি হচ্ছে আলোর গতিবেগ যেখানে, তো করে এখানে একটুখানি সিম্পলিফাই করে নেওয়া হয়েছে যে 1/λ মানে তখন হচ্ছে নিউ বার বা তরঙ্গ সংখ্যা। অর্থাৎ এখানে এই যে ধ্রুবকটা তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখো প্রত্যেকটা রাশি হচ্ছে ধ্রুবক। এই নির্দিষ্ট ধ্রুবকটাকেই রিডবার্গের ধ্রুবক বলা হয়, যেটার মান হচ্ছে এরকম 109737 সেন্টিমিটার ইনভার্স। তো এটাই হচ্ছে বোরের থিওরি থেকে আমরা তাহলে কি করতে পারি, রিডবার্গের যে সমীকরণ সেটাই আমরা এসে পৌঁছতে পারি, যেটা বামার দিয়েছিলেন। তার মানে আমরা বুঝতে পারি যে বোরের থিওরিটা অনেক বেশি লজিক্যাল, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলে যে প্রবলেমগুলো হয়েছিল, যে সমস্যাগুলো হয়েছিল, সেগুলোর অনেকটাই বোরের পরমাণু থেকে, বোরের পরমাণুর যে মডেল সেখান থেকে সেটা অনেকটাই সমাধান হলো, এবং হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীরও আমরা যথাযথ একটা উত্তর পেলাম, একটা ব্যাখ্যা পেলাম, তাই না? তো বোর তত্ত্ব থেকে তাহলে কি করলেন, এবার কি করে সেই হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী, যেটা ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে দেওয়া যাচ্ছিল না, সেটা তিনি কি করে করলেন। আচ্ছা দেখো, সাধারণ অবস্থায় হাইড্রোজেন পরমাণুতে যে আবর্তনশীল ইলেকট্রনটা থাকে সেটা সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, এটা হচ্ছে পরমাণুর ভূমিস্তর অবস্থা। কিন্তু যদি বাইরে থেকে কোনো শক্তি তাকে দেওয়া হয়, যেমন তাপ বা আলোক শক্তি শোষণ করলে, তখন হাইড্রোজেন পরমাণুটা কি হচ্ছে, উত্তেজিত অবস্থায় চলে যায়, এবং তখন ওর যে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর বিশিষ্ট যে কোনো কক্ষে চলে যেতে পারে। সেটা n=1 ছিল, এবার সে n=2, 3, 4, 5 যেখানে খুশি চলে যেতে পারে। এবার কি হচ্ছে, সামান্য পরিমাণ হাইড্রোজেন গ্যাসেও তোমরা জানো অ্যাভোগাড্রো থিওরি অনুযায়ী অসংখ্য অসংখ্য পরমাণু বর্তমান। এবার তাহলে এই যে অসংখ্য পরমাণুর মধ্যে সবাই কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি বা কোয়ান্টা শোষণ করে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন শক্তি স্তরে চলে যাচ্ছে। কেউ 2 নম্বরে যাচ্ছে, কেউ 3 নম্বরে যাচ্ছে, কেউ 4 নম্বরে যাচ্ছে। এটা তাদের দ্বারা শোষিত শক্তির পরিমাণের উপর নির্ভর করছে যে তারা কে কোন কক্ষপথে চলে যাচ্ছে। এবার তুমি বাহ্যিক শক্তির উৎস সেটা যদি সরিয়ে নাও, তাহলে তখন কি হচ্ছে, ইলেকট্রনগুলো তখন শক্তি বিকিরণ করে আবার নিম্নতর শক্তি বিশিষ্ট যে কোনো কক্ষপথে ফিরে আসার চেষ্টা করে, এবং এই যে শক্তিটা বর্জন করলো এটা তখন তাদের যে বিকিরণটা হয় সেটা বিভিন্ন কম্পাঙ্কের হয়, এবং তখন বর্ণালীতে আমরা বিভিন্ন রেখা দেখতে পাই। তো ইলেকট্রন যদি n=2, 3, 4 ইত্যাদি কক্ষ থেকে যদি 1 নম্বর কক্ষে ফিরে আসে, তখন আমরা মিনান সারি পাই। উচ্চতর কক্ষপথগুলোতে যদি 2 নম্বর কক্ষে ফিরে আসে, তখন আমরা বামার সারি পাই। এইভাবে উচ্চতর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে ফিরে এলে প্যাশন সারি, 4 নম্বরে ফিরে এলে ব্র্যাকেট সারি, 5-এ ফিরে এলে ফুন সারি, এবং শেষকালে 6-এ ফিরে এলে আমরা হামফ্রিস সারি পাই। তো দেখো, এটা বোরের থিওরি দ্বারা খুব ভালোভাবেই ব্যাখ্যা করা সম্ভব হলো। তাহলে বোরের পরমাণু মডেলের সাফল্য কি দাঁড়ালো, যে উনি কিন্তু পরমাণু স্থায়িত্ব, যেটা রাদারফোর্ডের মডেল থেকে ঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেটা তিনি যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিলেন, এবং রাদারফোর্ডের মডেলের প্রধান যে ত্রুটি সেটা তিনি দূর করলেন। হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী তিনি ব্যাখ্যা করলেন। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের সংখ্যা, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ক্যালকুলেট করা সম্ভব হলো। মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধারণা পাওয়া গেল। কক্ষপথের শক্তিমাত্রা, এইভাবে বিভিন্ন শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাণ বর্ণনা করা সম্ভব হলো। রিডবার্গ ধ্রুবকের মান পরীক্ষালব্ধ মানের সাথে মিলিয়ে দেখা গেল সঙ্গতিপূর্ণ হলো। তো এইগুলোই ছিল বোরের পরমাণু মডেলের সাফল্য। কিন্তু কিছু ত্রুটিও দেখা যায় বোরের পরমাণু মডেলে। বোরের মতবাদের সাহায্যে কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেটা প্রযোজ্য হলো, দেখা গেল যে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী কিন্তু আর ব্যাখ্যা করা গেল না।
যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ বা স্পেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হলো, তখন যে পারমাণবিক বর্ণালীর একটা সূক্ষ্ম একটা গঠন বা ফাইন স্ট্রাকচার দেখা গেল, সেটা কিন্তু বোরের পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা গেল না। এবং দেখা গেল যে যদি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের, তাহলে যে বর্ণালীটা পাওয়া যায় সেই রেখাগুলো আরো সূক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত হয়, যেগুলো আমরা পরে বলবো। বা তড়িৎ ক্ষেত্রেও অনুরূপ প্রভাব দেখা গেল, যেগুলো জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট হিসেবে পরিচিত। এই যে ঘটনাগুলো, এগুলো যে কেন ঘটছে, এটা কোনোটাই কিন্তু বোরের মডেল থেকে ব্যাখ্যা করা সম্ভব হলো না। আচ্ছা, তারপরে আমরা এখানে যে বোরের পারমাণবিক মডেলটা দ্বিমাত্রিক, ফলে এটার পরমাণুর প্রকৃত গঠন কিন্তু ত্রিমাত্রিক, সেটা সম্বন্ধেও কোনো ধারণা পাওয়া গেল না। বা পরবর্তীকালে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বিরোধী, সরাসরি একদম দেখা গেল যে বিরোধিতা করছে বোরের পরমাণু মডেল এবং হাইজেনবার্গের পরমাণু মডেল একসাথে কখনোই দুটো পরস্পর বিরোধী মত হয়ে যাচ্ছে। তো সেই জন্য বোরের পরমাণু মডেলের অনেকগুলো সাফল্য থাকলেও বেশ কিছু ত্রুটিও ছিল। তো এবার এসো আমি কিছু এই চ্যাপ্টারের থেকে কিছু গাণিতিক সমস্যা কিভাবে সলভ করতে হবে একটুখানি বলে দিই। বামা শ্রেণীর এইচ আলফা এবং এইচ বিটা লাইনে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বামা শ্রেণীর জন্য আমরা সমীকরণটা প্রথমে লিখে নিচ্ছি। এইচ আলফা মানে হচ্ছে n যেখানে 3 আর এইচ বিটা মানে হচ্ছে n = 4। তাহলে এখানে প্রথমে n এর জায়গায় সেই মানটা বসিয়ে দিয়েছি, যেমন এইচ আলফার তরঙ্গ সংখ্যাটা বার করেছি, একইভাবে এই সমীকরণে n = 4 বসিয়ে এইচ বিটার তরঙ্গ সংখ্যাটা বার করেছি। এবার ল্যামডা মানে হচ্ছে 1/নিউ বার, তাহলে কি হয়েছে, এইভাবে যেটা পেয়েছি তরঙ্গ সংখ্যাটাকে বসিয়ে ল্যামডা এইচ বিটা এবং ল্যামডা এইচ আলফা বার করে নিয়েছি আমি। ল্যামডা এইচ আলফা হচ্ছে 6.56 × 10⁻⁵ সেন্টিমিটার, ল্যামডা এইচ বিটা হচ্ছে 4.863 × 10⁻⁵ সেন্টিমিটার। পরবর্তী যে সমস্যাটা নিয়েছি, যে 0.1 জুল শক্তি উৎপন্ন করতে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজন হয় এরকম ফোটন সংখ্যা গণনা করো। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে। এটা সরাসরি প্ল্যাঙ্কের সমীকরণে বসিয়ে করতে পারো। ফোটনের সংখ্যা n ধরে নিতে পারো। এখানে এনার্জির মানটা বসানো হয়েছে, ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে সেটাকে বসানো হয়েছে, আর বাকি তোমার এই প্ল্যাঙ্কের ধ্রুবক আর আলোর গতিবেগ সবই তোমার SI এককে বসিয়ে আমরা ফোটনের সংখ্যাটা পেয়ে গেছি। বা আরেকটা অঙ্ক, ইলেকট্রনের শক্তির মানটা যেখানে দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণুতে n = 1 থেকে n = 2 কক্ষে ইলেকট্রন সংক্রমণের জন্য প্রয়োজনীয় আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো আমরা প্রথমে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা বসিয়ে নিয়েছি। n2 n1 এর মানটা যেরকম বলে দেওয়া আছে সেটা বসিয়ে নিয়েছি, z এর মানটা হাইড্রোজেনের জন্য বসিয়ে নিয়ে এইটা প্রথমে ক্যালকুলেট করে নিয়েছি। তারপরে আবার ওই ল্যামডাটা এখানে এর সাথে যেভাবে সম্পর্কিত সেইটা লিখে নিয়ে সমস্ত ধ্রুবকের মানগুলো বসিয়ে এই মানটা এখান থেকে বসিয়ে নিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পেয়ে গেছি। এগুলো মোটামুটি সোজা অঙ্ক। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের কিন্তু আরও অনেক কঠিন কঠিন অঙ্ক, আরও অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি। যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.58 ইলেকট্রন ভোল্ট হয়, তবে তৃতীয় বোর কক্ষের শক্তির পরিমাণ নির্ণয় করো। এটা আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথে যদি শক্তি প্রথম কক্ষপথে এবং এটা প্রথম কক্ষপথে যদি E1 হয়, আর n-তম কক্ষপথে যদি En হয়, তাহলে En আর E1 এর মধ্যে সম্পর্ক হচ্ছে En = E1 × 1/n²। তো এখানে n হচ্ছে 3 আর এখানে E1টা বার করতে বলা, E1টা দেওয়া আছে প্রথম বোর কক্ষপথের শক্তি। তো সেখানে E1 এর মানটা বসিয়ে আমরা E3 এর মানটা সহজেই পেয়ে গেছি, ইউনিট যা ছিল তাই বসিয়ে দিয়েছি। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সারির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রেখাটির তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। বামার সারির ক্ষেত্রে যে ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল সেটা প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো তরঙ্গদৈর্ঘ্যটা তখনই দীর্ঘতম হবে যখন n2 মানটা মিনিমাম হবে, অর্থাৎ n2 মানটা 3 হবে, তাই না? তখনই, কারণ নিউবারের সাথে ল্যামডার সম্পর্কটা তো হচ্ছে ব্যস্তানুপাতিক, সেই জন্য আমরা এখানে n2 এর জায়গায় 3 বসিয়েছি, রিডবার্গ ধ্রুবকের মান বসিয়েছি এবং তার তরঙ্গ সংখ্যাটা নির্ণয় করেছি। তো এখানে এই চ্যাপ্টারটায় প্রচুর পরিমাণ গাণিতিক সমস্যা রয়েছে, অনেক, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস না করলে পরীক্ষায় পারা মুশকিল। আমি সামান্য কিছু উদাহরণ দিলাম, আশা করি তোমরা সবাই সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তবেই একমাত্র এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সবাইকে অনেক ধন্যবাদ।